আমরা কিন্তু যদি ওভাবে যদি দেখি তাহলে কি হবে জানেন? তাহলে সেটা তো আলটিমেটলি আপনি পারবেন না রে ভাই, আমার অভিজ্ঞতা বলে পারবেন না। কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতাধর, যারা নাকি 15 বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু সে জামাতের মতো একটা ছোট দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই, একদমই পারে নাই। শেষ মুহূর্তে এসে যখন তার ক্ষমতা যায় তখন একটা গায়ের জোরে একটা অর্ডার দিয়ে তারপর তো তারা নিজেরাই চলে গেছে। পারে নাই কিন্তু 14-15 বছরে পারে নাই নিষিদ্ধ করার। আর যা তারা করেছে অলিখিত নিষিদ্ধের মতো করে রেখেছিল, তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে বেশি। জামাত সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে পেরেছে। কাজে এটাই হয়, একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে। দলের যারা নেতৃত্ব, যারা এই দলটাকে একটু দুষ্ট পথে খারাপ পথে হাঁটিয়েছে, মানে পরিচালিত করেছে, যারা নাকি এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আপনি যদি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে, তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক। তা না হলে হবে কি, চোরাগুপ্তা হামলা টামলা অনেক কিছু বেড়ে যাবে, যেটা দেশটাকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। আমি একটা জায়গায় বেশির ফদের সঙ্গে খুবই একমত। সেই জিনিসটা হলো যে এই তদন্তটা করলো কি, এটা কোনো জাতিসংঘ। আমাদের এখানে হয় কি, আমাদের যে পলিটিক্যাল কালচারটা, এটা হলো যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে একটা তদন্ত সবসময় করে, এবং যারা নাকি ক্ষমতা থেকে বিচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয়, তাদেরকে একদম চূড়ান্ত একটা মানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করার জন্য ক্ষমতাসীন দল নানা রকম ভাবে মানে আপনার বিভিন্ন তার যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলি প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের বক্তব্য নিয়ে তারা বলার চেষ্টা করে যে ওই দলটা চূড়ান্ত ভাবে একটা সন্ত্রাসী দল। এখন হয় কি, আমি বলি আপনাকে, যে দলটা ক্ষমতা থেকে চলে গেল, যদি সে জনগণের কারণে গিয়েছে, জনগণ তাকে চাইনি বলে গিয়েছে, তো যারা চলে যায় তারা নিশ্চয়ই কিছু মন্দ কাজ করে, নিশ্চয়ই মন্দ কাজ না করলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কেন? তারা যে মন্দ কাজগুলি করে, যখন নাকি নতুন সরকার এসে সেই দলটাকে চূড়ান্ত রূপে আপাদমস্তক সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করে তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে, তখন যেটা হয় যে সাধারণ মানুষের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। সাধারণ মানুষের কি চায়, যে তারা যে যে জায়গায় অন্যায় করেছে সেই সেই জায়গায় তাদের বিচার করুন, তাদের যে যে লোকগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সেই সেই লোককে আপনি কঠোরতম বিচারের আওতায় আনেন, কোনো আপত্তি নাই। যখন আপনি পুরোটাকে যখন আপনি বিচারের আওতায় আনতে চান, তখন যারা আসলেই অপরাধী তারাও কিন্তু এক ধরনের ছাড় পেয়ে যায়, তখন তারাও কিন্তু ওই দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীর কাছে এক ধরনের সমর্থন অথবা সহানুভূতি পেয়ে যায়। এটা করে ভুলটা আর কি, এইবারও যে জিনিসটা হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে পজিটিভ দিক, যেটা সরকার কোনো তদন্ত করেনি, তদন্তটা করেছে জাতিসংঘ, এবং জাতিসংঘে যারা তদন্ত দলে ছিল তারা তদন্ত করার মতো পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাদের তদন্ত পদ্ধতি এবং তদন্ত করার যে জ্ঞান তা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এমন বলা যাবে না এই তদন্ত দলগুলো জামাত করে অথবা বিএনপি করে, এটা বলা যাবে না। তারা যা দেখেছে যা পেয়েছে তার উপর নির্ভর করে বলেছে। এখানে একটা প্রশ্ন একটু যোগ করি, যে তারা অভিযোগ করছিল প্রথমে একটা ডেডলাইন দিয়েছে, সেটা মিস করেছে, সরকার পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, আবারও একটা ডেডলাইন দিয়েছে, তখনও পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, এবং তারাও যেই সময়ে আসলে প্রতিবেদনটা দেবে বলছিল সেই সময় তারা অতিক্রম করেছে, তারাও মিট করতে পারে না এই প্রতিবেদন দেওয়ার সময়টা। এবং পরবর্তীতে শুনেছিলাম যে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় তাদের যে প্রতিবেদন সেটাও পূর্ণাঙ্গ হবে না, বা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো তারা দিতে পারবে না, এরকম একটা কথা জাতিসংঘের তদন্ত কমিটি বলেছিল। পরবর্তী থেকে পূর্ণাঙ্গ তথ্য তারা পেয়েছিল বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? এই তারা যে তদন্ত রিপোর্টটা দিয়েছে, তারা যে সর্বশেষ যেটা দিয়েছে, সেখানে তারা কোথাও উল্লেখ করে নাই যে এটা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট, তারা উল্লেখ করেনি। যেহেতু করেনি, যে আগের সেই বিতর্কগুলোকে আমি এখন আর গুরুত্ব দিব না। তারা যদি বলতো আমরা পাইনি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারা কতিপয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারি সে কর্মকর্তারা বলেছেন যে সরকার প্রধান মানে শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর মন্ত্রী পর্যায়ের লোকজন বলেছিল যে প্রত্যেকটা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যেন আইনের মধ্যে থেকে তাদের পদক্ষেপগুলো নেয়, তারা যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে, মানে মাত্র অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে। এই ধরনের কথা কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন, বাট তদন্ত কমিটি তদন্ত করতে যেয়ে দেখেছে যে এই কথাটা সত্য না। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে দুটা প্রশ্ন করি। একটা হচ্ছে সেই নিষিদ্ধ করার বিষয়টা, এটা একটু শুনবো, কিন্তু তার আগে এই যে প্রতিবেদন জাতিসংঘ দিল, একটা যেহেতু আপনারা বলছিলেন জাতিসংঘ দিয়েছে বলে এটা একটা গুরুত্ব আছে এবং আন্তর্জাতিক গুরুত্ব আছে, সেক্ষেত্রে এটি কি একটা ভারত থেকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি একটি চাপ প্রয়োগের জায়গা তৈরি করবে কিনা এই রিপোর্টটা, এটি একটু শুনে তারপর আমি একটু নিষিদ্ধ করার ব্যাপারটি বা দল হিসেবে আওয়ামী লীগ সেই বিষয়টি আবার একটু আসবো। আমার কাছে মনে হয় না যে জাতিসংঘের রিপোর্টের কারণেই
ভারত এই ধরনের প্রেশার ফিল করবে অথবা ভারত তার পলিসি চেঞ্জ করবে, এতটুকু মানে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি কালচার দিল্লিতে ডেভেলপ করে নাই এখনো। এটা তারা এখনো আপনার কৌটিল্যের জমানাতে বাস করছে। আমি বোধ করছি যে এটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং পার্টিকুলারলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের ডেমোক্রেসি, আমাদের বিজনেস, আমাদের ট্রেড, এগুলোর সাথে যে কানেকশনস, এই কানেকশনটার জায়গাতে একটা বড় রিলেশনশিপের ফেজ আউট হচ্ছে, যে নতুন বাংলাদেশের সম্পর্কের ভিত্তিগুলো কার সাথে কিরকম হবে। এবং 24-এর গণহত্যা এবং জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে অনেক ধরনের সম্পর্কের বিন্যাস তৈরি হবে। যেমন ধরেন নিষিদ্ধের ব্যাপারে যে প্রসঙ্গটা মাসুদ ভাই টেনেছেন, দেখেন আমি আউটরাইট নিষিদ্ধের কথা বলি নাই, আমি বলেছি যে মানে এটা তর্ক হওয়া দরকার। আমি মূলত যেটা করেছি, গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি এই বিষয়ে, আপনার সাথেও করেছি এর আগে। তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের একটা এন্টিটির সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফিউচারে এঙ্গেজ হবে কিনা, সেটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং যদি ভারত সরকার রিপিটেডলি এই রিপোর্টের পরেও বিচার প্রক্রিয়াতে সাহায্য না করে, হাসিনাকে তারা সেখানে রেখে দেয় অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করে, এটার মধ্য দিয়ে যেটা হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভারত গণতন্ত্রের পক্ষে শক্তি না, আসলে ভারত একটা ফ্যাসিবাদকে সাহায্য সহযোগিতা করেছে। তো সেই জায়গাতে আপনার একটা আর্গুমেন্টস এর জায়গা তৈরি হবে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যারা আমরা বারবার বলেছি যে দিল্লির চোখ দিয়ে ভারত বাংলাদেশকে না দেখার যে ডিপ্লোম্যাসি, সেইটা চালু করবার জন্য, এবং সেই চালু করার দাবিটা এখন আরো বেশি জোরদার হবে। বাংলাদেশের সাথে ওয়াশিংটনকে, ব্রাসেলসকে, লন্ডনকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে সম্পর্কটা তৈরি করতে হবে। এবং এই নতুন রিলেশনশিপ রিবিল করবার জায়গাতে এই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। আপনি বলেছিলেন ওনাকে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা, এটা কোনো ভূমিকা রাখবে কিনা। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন। এটা আমরাই করে দিয়েছি, আমরাই কঠিন করি। আমি দুটো প্রসঙ্গ বলি এখানে। প্রথম প্রসঙ্গ হলো, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন? দায়িত্ব তো ছিল না তাকে তখন রক্ষা করা, তাকে বিদেশে পাঠাই দেওয়ার কারো দায়িত্ব ছিল? তাকে বিদেশে পাঠাই দেওয়া কারো দায়িত্বের মধ্যে পড়ে? কি বলেন? তাকে হেলিকপ্টারে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? তখন তো এই সরকার ছিল। এই হলো এক নম্বর কথা। আমি শেষ করি কথাটা, এই একটা কথা। দ্বিতীয় কথা হলো, দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বাহ বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসছেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে। এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত কথাবার্তা বলে। আসলে সে
আমি বলি ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন, যে ভারতের এজেন্ট যদি হয় মাসুদ কামাল, মানে তাহলে গণ অভ্যুত্থানে তো তারও গুরুত্বপূর্ণ অবদান, আপনিও স্বীকার করেছেন যে তাদের গণ জি, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, গুরুত্বপূর্ণ অবদান। মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন তাহলে গণ অভ্যুত্থান কেন? ভারতের স্বার্থ তো আওয়ামী লীগ সরকার থাকলে সেটি আরো বেশি টিকবে, এটা আপনাদেরও বিশ্লেষণ। তাহলে আসলে উদ্দেশ্য কি? তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি? এখন শুনেন, একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করার পর সহ্য করলেন কেন? আপনি সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে, আমি এই সন্দেহ করি। সে যেভাবে চাচ্ছে এই সরকার সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড, আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, কেন? তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমি দেখি, আমার ভুল হতে পারে, আমি বলছি না আমি খুব ভালো বুঝছি, আমার ভুল হতে পারে, কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন? আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে। এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি এই বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো, এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি তো, আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। এবং এটা মানে কি বলবো, এটা কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না।